খেলা দেখতে দেখতে হঠাৎ একটা খবরের কাগজে চোখ যায় কথকের। কিশোরীকে সে বিষয়ে বলতেই সে তারানাথের কাছে যাওয়ার পরামর্শ দেয়। কি এমন লেখা ছিল সেই কাগজে? তারানাথ কি পারবে সেই সমস্যার সমাধান করতে? ধুর, আজকে আর জিততে হবে না কিশোরী। ও কি হবে খেলায় আমি বুঝে গেছি। আরে দাঁড়াও দাঁড়াও ভাইয়া, ক্রিকেট খেলায় কিছু বলা যায় না, দেখি না শেষ পর্যন্ত। এর থেকে চলো না তারানাথের বাড়িতে গিয়ে একটু আড্ডা দিই। এই সন্ধ্যার সময়টা ওনার বৈঠকখানা তো একেবারে খালিই থাকে। কি বলো, যাবে? কিশোরী কথাটা শুনলো কিন্তু কোনো উত্তর দিল না। অগত্যা আমি আবার টিভির দিকেই তাকালাম। টানা 3 বার চা সিগারেট ঘুরেছে হাতে হাতে। আমি আরও একবার দুটো চা বললাম। ঠিক তখনই চোখ পড়ল লেখাটায়। বেড়া দিয়ে তৈরি দোকানের চারদিকের দেওয়ালেই খবরের কাগজ লাগানো আছে। সেই রকমই একটা কাগজে হঠাৎ চোখটা আমার আটকে গেল। সেখানে লেখা আছে, জলপাইগুড়ি জেলার ছাতিমতলা নামক গ্রামের জমিদার বলরাম ভট্টাচার্যের বাড়িতে বেশ কিছুদিন ধরে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। যথোচিত পুজো আর্চা বা হোমযজ্ঞের পরও সেই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে জ্ঞানলব্ধ হন এবং এই দুরবস্থার কারণ সহ মুক্তি প্রদান করতে পারেন, তবে তাকে উপযুক্ত পারিশ্রমিক সমেত জমিদার বাবুর একটি বাংলো বাড়ি উপহার স্বরূপ দেবেন। নিচে দেওয়া ঠিকানায় যে কোনো দিন চলে আসুন। পূর্ব যোগাযোগের প্রয়োজন বোধ করা বাধ্যতামূলক নয়। বিজ্ঞাপনটা পড়েই আমি কিশোরীকে ডাকলাম। কিশোরী, এই দেখো কি লিখেছে। কিশোরীর চোখ তবুও টিভিতেই আটকে। আরে এটা একবার পড়ে দেখো। এবার কিশোরী সেই দিকে তাকাল। ওর মুখ ধীরে ধীরে উত্তেজনায় বদলাতে শুরু হয়েছে দেখে আমি আবার বিজ্ঞাপনটির দিকে একবার চোখ বোলালাম। কিশোরী লাফ মেরে উঠে দাঁড়ালো, বলল, আরে এখনো বসে আছো কেন ভাইয়া? চলো এক্ষুনি তারানাথের কাছে। আমি বললাম, আরে দাঁড়াও, কত তারিখের কাগজ একবার দেখে নি। একটু কাছে গিয়ে কাগজের গায়ে দেওয়া তারিখটা দেখে এলাম আমি। 2রা অক্টোবর, অর্থাৎ মাত্র 2 দিন আগের বিজ্ঞাপনেরই। আমি আর কিশোরী দ্রুত পায়ে তারানাথের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। মনের মধ্যে যে উত্তেজনার ঝড় বয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। মোড়ের মাথায় বিহারি চপওয়ালার দোকান থেকে খুঁজে খুঁজে 2 দিন আগের সংবাদ মাধ্যমটি বের করলাম। যদিও চপওয়ালা কাগজ পড়ার জন্য কাগজ আনায় না, ও বাংলা ভাষা বলতে পারলেও পড়তে পারে না। এগুলো শুধুমাত্র প্রথম দিনই দোকানের সামনে বেঞ্চে পড়ে থাকে, আর দ্বিতীয় দিন চলে যায় চপ ফুলুরির ঠোঙা তৈরি করার ঝুড়িতে। কপাল ভালো থাকায় কাগজটি আমরা খুঁজে পেলাম। কিশোরী 1 প্যাকেট পাসিং শো এনে আমার হাতে 2টো সিগারেট বের করে দিল। বলল, চলো আজ সিগারেট খেতে খেতে এগোই। আসলে উত্তেজনায় মাথা কাজ করছে না, এটা না ধরালেই নয়। সিগারেট টানতে টানতে আমরা তারানাথের বাড়ির গলি অব্দি এলাম। তারপর তার অর্ধাংশ ফেলে দিয়ে দ্রুত হেঁটে দরজার সামনে এলাম। কিশোরী দরজার কড়া নাড়ল। ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? দরজা খুলল এক অপরিচিত ভদ্রলোক। সতর্ক করার ভঙ্গিতে বলল, আরে আসতে আসতে, ঠাকুর পুজোয় বসেছেন। আমরা দুজন মুখ চাওয়াচাই করলাম। তারানাথ পুজোয় বসেছে, আর তাছাড়া এই ব্যক্তিটিই বাকি। এমন সময় ভেতর থেকে আওয়াজ এলো, আরে ওদের আসতে দাও আসতে দাও, ওরা আমার বন্ধুর মতো। তারানাথের কথা শুনে উনি সরে দাঁড়ালেন। আমরা পাংশু খুলে বৈঠকখানা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই লোকটিও আমাদের পেছন পেছন এলেন। তারানাথ বলল, শশধর, এই নাও, তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এটা নিয়ে এবার দোকানের পূর্ব পশ্চিম কোণে স্থাপন করতে বলবে রতন বাবুকে, কেমন? আর নিয়মিত সন্ধ্যা যেন পড়ে ঠাকুরের চরণে। ওং নমঃ শিবায়। লক্ষ্য করলাম তারানাথ হাত বাড়িয়ে ব্যক্তিটিকে একটি নীল রঙের গণেশের মূর্তি দিলেন। লোকটি তা নিয়ে মাথা ঝাঁকিয়ে চলে গেল। তারানাথ বলল, আর বলো না, মাথা শেষ করে ফেলেছিল একদম। রতন কাঞ্জিলালের কর্মচারী এসেছিল, ব্যবসা ভালো যাচ্ছে না, তাই কি করে ব্যবসা ফেরানো যায় সে ব্যাপারে জানতে। বড় ব্যবসায়ী, বুঝতেই পারছো, নিজে আসেনি, পাঠিয়েছে কর্মচারীকে। আগে হলে এরকম কাজ করতাম না, কিন্তু এখন যা অবস্থা, যা আসে তাই ভালো।
কিশোরী কাগজটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এটা একবার পড়ে দেখুন তো। এই এই জায়গাটা, এটা। তারানাথ ওই স্থানটিতে চোখ আটকে রাখলো কিছুক্ষণ, তারপর বলল, বুঝলাম তো সবটাই, কিন্তু এটা আমায় দেখালে কেন? বাহ, আপনাকে দেখালাম কেন এটা বুঝতে পারছেন না? চলুন না ঠাকুরমশাই, দেখেই আসি ব্যাপারটা কি। কিশোরীর কথা শুনে তারানাথ ঈষৎ হাসল, বলল, তা যদি যেতে পারতাম তাহলে তো মন্দ হতো না, কিন্তু এই গণেশ শুদ্ধির বকশিস বাবদ 100 টাকা যদি জলপাইগুড়ি যাওয়া যেত তাহলে তো হয়েই যেত। বলে তারানাথ হুকোর পাইপটি মুখে নিয়ে পার কয়েক লম্বা টান দিল। কিশোরী বলল, আরে বাবা, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? আমি আর বিভূতি তো আছি। এমনিতেও কয়েকদিন ধরে মনটা একটু ছোঁ ছোঁ করছিল। কি বলো ভাইয়া? বলে আমার দিকে ইঙ্গিত করলো। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ চলুন না, নতুন চাকরিতে জয়েন করার আগে কটা দিন বেরিয়ে আসি। তাছাড়া পুরস্কারটাও কিন্তু নেহাত মন্দ নয় ঠাকুরমশাই। পুরস্কারটি যে অতি সহজেই পেয়ে যাব এটা কেন মনে হচ্ছে তোমাদের? মনে রেখো, তন্ত্র শক্তি বলতে এখন আমার আর তেমন কিছুই নেই। আর শারীরিক শক্তি যদি বলো, এই 65 বছর বয়সে এসে একটা মানুষের আর কতটা দেহে বর্তমান থাকে তা তোমরা আশা করি বুঝতেই পারছো। তারানাথ সহজে বলে দিলেও আমার মনে কিন্তু একদমই কথাটা প্রশ্রয় পেল না। ওনার মুখে শোনা অলৌকিক সব ঘটনাগুলো যে এখন আর আমাদের কাছে নেহাত গল্প নেই, তা আমরা নিজেরাই হারে হারে টের পাই। কিশোরীর কথা আমি বলতে পারবো না। আমি কিন্তু ঠিক করে নিয়েছি তারানাথকেই জমিদার বাড়িতে নিয়ে যেতেই হবে। তক্ত বসে বসে বললাম, দেখুন ঠাকুরমশাই, মন বলছে জায়গাটায় আমাদের একবার যাওয়া উচিত। আর আপনি তো এখন বসেই আছেন, চলুন না, দেখা যাক কি হয়। বেশ, তবে তোমরা ব্যবস্থা করো। টিকিট হয়ে গেলে জানিও আমরা কবে বেরোচ্ছি, কেমন? তারানাথ এই কথা বলা মাত্রই আমি আর কিশোরী এক মুহূর্তও অপেক্ষা করিনি। মর্টলেন থেকে সোজা হাওড়া স্টেশন আমরা পৌঁছলাম। সেদিনের থেকে ঠিক 3 দিন পরের টিকিট পেয়ে গেলাম। কিশোরী তারানাথকে জানিয়ে ফিরবে বলে মর্টলেনে নেমে গেল, আর আমি চলে এলাম বাড়ি। 2 দিনের মধ্যে যতটা জিনিসপত্র নেওয়া যায় তা সব গুছিয়ে নিলাম। এই মাঝের 2 দিন কিশোরীও আসেনি আমার সাথে দেখা করতে। অবশ্য আমাদের মধ্যে কথা হয়েছিল আমি সোজা হাওড়া স্টেশনে চলে যাব, আর কিশোরী তারানাথকে সঙ্গে নিয়ে একেবারে চলে আসবে। আমি যথাসময়ে তৈরি হয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছে দেখি তারানাথ আর কিশোরী আমার আগেই সেখানে এসে আমার জন্য অপেক্ষা করছে। এক জায়গায় হতেই তারানাথ বলল, আরে আরে, এত যে ব্যাগ বচকা নিয়েছো, ঘটনাস্থলে পৌঁছে যদি দেখি এ আমার কর্ম নয় তাহলে তো আবার ফিরে আসতে হবে। তাহলে এরকম প্রস্তুতির কোনো আপেক্ষিক মানে থাকবে কি? ঠাকুরমশাই, আপনি এমন কথা যতই বলুন না কেন, আপনার মনে যে একটা গোপন উত্তেজনা কাজ করছে না সেটা কিন্তু আপনার চোখ গোপন করতে পারছে না। কি ঠিক বললাম তো? তারানাথ উৎসুক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিল। 12টা 45-এর ট্রেন এসে পৌঁছল। ঠিক 15 মিনিট আগে আমরা তড়িঘড়ি ট্রেনে উঠে পড়ে সিট নাম্বার অনুযায়ী বসে পড়লাম। তারানাথের পাশের বেঞ্চে বসলো কিশোরী, আর আমার পাশে বসলো একজন বছর 50-এর বৃদ্ধ লোক। ঠিক 15 মিনিট বাদে ট্রেন হুইসেল দিয়ে ধীরে ধীরে স্টেশন ছাড়ল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আজ তাও কতদিন বাদে ট্রেনে উঠলেন? তারানাথ জানলা দিয়ে বাইরের দিকেই চেয়েছিল, দৃষ্টি আটকে রেখেই বলল, গুণে বলা সম্ভব নয়, তবে স্টেশনের পরিবর্তন এবং যাত্রীদের পরিষেবা দেখে মনে হচ্ছে কয়েক শতাব্দী পার হয়ে গেছে আমি এই যানে উঠেছি। আমি ব্যাগ থেকে কাগজটা বের করে আমাদের গন্তব্যের ঠিকানাটা আরও একবার পড়ে নিলাম। যদিও মুখস্থ হয়েই গিয়েছিল, তবু উত্তেজনায় মনটা এতটাই চঞ্চল হয়ে উঠেছিল যে এই কাজটা বারবার করতে একবারও বিরক্ত বোধ হচ্ছিল না। কিশোরী ব্যাগ থেকে একটা বড় শালপাতার চাঙারি বের করলো। জানি ব্যস্ততায় ভালো করে কারোর খাওয়া হয়নি, তাই এই গরম গরম কুচুরির ব্যবস্থা। ঠাকুরমশাই নিন, হাত লাগান। খাওয়া দাওয়া সেরে বাইরে চলমান প্রকৃতি দেখতে দেখতে মালদা পর্যন্ত পৌঁছলাম। স্টেশনে নেমে 2টো সিগারেট খেয়ে আবার উঠে এলাম ট্রেনে।
তারানাথ দেখি আমার পাশে বসা বৃদ্ধের সঙ্গে বেশ গল্প জুড়ে দিয়েছে। আমরা আসতেই বলল, তোমাদের পরিচয় করিয়ে দিই। এনার নাম দুর্গাবতী ভট্টাচার্য, পৈতৃক ভিটে জলপাইগুড়ি। এখন কর্মসূত্রে কলকাতায় থাকেন, আর বাকি ব্যাপারটা ওনার মুখেই শোনো। বলুন ভট্টাচার্য মশাই, নিজেই বলুন। আমরা নিজের বেঞ্চে বসে লোকটির দিকে চাইলাম। উনি জোর করে একটা হাসি টেনে এনে আমাদের সাথে চোখের ইশারায় আলাপ করলেন। তারপর বললেন, তোমরা ছাতিমতলা গ্রামে যে বাড়িতে যাচ্ছ, ওই বলরাম ভট্টাচার্য হলেন আমার কাকা। তবে আমার বাড়ি থেকে কাকার বাড়ি বেশ খানিকটা দূর। ছোটবেলায় আমরা সবাই একসাথেই থাকতাম। পরবর্তীকালে দাদু মারা যাবার পর আমার বাবা আলাদা হয়ে এসে অন্য জায়গায় বাড়ি বানায়। বাবার বাজে নেশা ও কুসঙ্গের জন্য ধীরে ধীরে সব কাকার কাছে বিক্রি করে দেয়। ক্রমে আমার কাকা বলরাম ভট্টাচার্য ছাতিমতলা গ্রামের জমিদার হয়ে বসে। যে বিজ্ঞাপন দেখে আপনারা ওখানে যাচ্ছেন, আমিও তাই দেখেই দেশের বাড়িতে ফিরছি। কাকার এরকম বিপদ দেখার পরেও না গিয়ে কি থাকা যায় বলুন? বলে দুর্গাগতি চুপ করল। তারানাথ বলল, আপনার কাকার সাথে আপনাদের পরিচয় কেমন এখন? পরিচয় বলতে বাবাকে বকাবকি করতে বেশ কয়েকবার উনি আমাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু ওই যে বললাম, বাবার নেশার ঘোর তা সবসময় মাথায় উঠে থাকতো। কাকাকে বারবার অকথ্য গালাগালি করে তাড়িয়ে দেয়। তারপর থেকে আমার যাতায়াত থাকলেও কাকা আর আসেননি। এটুকু বলে উনি চুপ করলেন। আমরা আর কোনো কথা বললাম না। তারানাথ জানলাটা বন্ধ করে চোখ বুঝল। আমি আর কিশোরী কিছুক্ষণ দুর্গাগতির সাথে কথা বলে কাটালাম। ট্রেনের মাঝে কোথায় কোথায় থামলো তার লক্ষ্য করিনি। উত্তেজনায় চোখের পাতা এক করতে না পারলেও মাথাটা যে একটু ভারী হয়ে আসেনি তা নয়। রাত তখন 1:25। জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেনটি এসে থামল। দুর্গাগতি বলল, কি হে মশাই, উঠুন এবার। চলুন, আমার গাড়ি আছে, একবারে আমার সাথেই চলে যাবেন। আমরা ব্যাগপত্র নিয়ে এক এক করে ট্রেন থেকে নামলাম। স্টেশনে অনেক লোকজন নেমেছে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কেমন একটা অকৃত্রিম ব্যস্ততা রয়েছে। দুর্গাগতিকে বললাম, কি ব্যাপার, সবাই এমন ব্যস্ত হয়ে পড়েছে কেন? দুর্গাগতি বলল, আমাদের এখানে পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো নয়। পাহাড়ি অঞ্চল বোঝেন তো, প্রমাণ সংখ্যক যাত্রী নিয়ে এক একটি গাড়ি চলে যায়। তাই আগে যাতে জায়গা নিতে পারে এই আশায় ছুটছে সবাই। কিশোরী বলল, উহ, কি ঝক্কি বলুন তো। আপনি না থাকলে ব্যাপারটা তো বুঝতেই পারতাম না। আমরা সবাই স্টেশন থেকে নেমে এলাম। লক্ষ্য করলাম একটা সাদা রঙের অ্যাম্বাসেডর নিয়ে এক যুবক দাঁড়িয়ে রয়েছে। দুর্গাগতিকে একটা স্যালুট করে হাসি মুখে দরজা খুলে দিলেন। তারানাথ বলল, আপনার কাকার বাড়িতে যাওয়ার আগে আপনার বাড়িটা একবার দেখা যায় কি? কেন নয়, একই রাস্তায় তো, চলুন। তারানাথ এই প্রশ্ন কেন করলো তা জানি না। ওর দিকে কিশোরী চোখ চ্যাপটা করে তাকাতেই তারানাথ ভেতরে ঢুকে গেল। কাজেই আমরা দুজন দৃষ্টি বিনিময় করলাম। গাড়িতে ওঠার পর দুর্গাগতি বলল, কাকার বাড়িতে কি হচ্ছে তা কি কেউ অনুমান করতে পেরেছেন? চলুন, যেতে যেতে শুনি। লক্ষণ, চলো। গাড়ি চলতে শুরু করল। তারানাথ বলল, ও বাড়িতে যা হচ্ছে তা এখান থেকে বলা সম্ভব নয়। তাছাড়া উনিও এই বিষয়ে বিশদ কিছু জানাননি কাগজে। শুধু এটুকু বলতে পারি, যা হচ্ছে তার কারণে বলরাম ভট্টাচার্য মহাশয় জীবন সংশয় বোধ করছেন। এই জন্যই এই জরুরি বিজ্ঞপ্তি। দুর্গাগতি কিছু সময় স্থির দৃষ্টিতে তারানাথের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, দেখা যাক। বলে আবার সামনের দিকে ফিরলেন। রাতের অন্ধকারে গাড়ির আলোটুকু যেখানে পড়ছে, আমাদের সবার চোখ সেই স্থানেই আটকে। তারানাথের মুখে কিন্তু কোনো রোমাঞ্চকর অভিব্যক্তিই নেই। বরাবরের মতোই শান্ত এবং নীরব। তারানাথের সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়, তখনই দেখেছিলাম খুব বেশি একটা বাক্যরসিক মানুষ কিন্তু উনি নয়।
কথার ফিকিরে গল্প আমরা বের করে আনি ঠিকই, তবে সে কিন্তু নিজে থেকে খুব কম কথাই বলে। প্রায় মিনিট 25 গাড়িতে চড়ার পর গাড়িটা একটা সাদা রঙের বাগান বাড়ির সামনে এসে দাঁড়াল। দুর্গাগতি বলল, এটাই হলো আমার বাড়ি। লোকজন না থাকতে থাকতে বাগান বাড়িতে পরিণত হয়েছে। বিয়ে করেননি কেন আপনি? দুর্গাগতি ঘুরে তারানাথের দিকে তাকালো, বলল, আপনি কি করে জানলেন আমি বিয়ে করিনি? গুরুর কৃপায় এটুকু জানতে পারি। দুর্গাগতির কপালে ভাঁজ পড়ল। কিছুক্ষণ থেমে বললেন, আপনি কি জ্যোতিষী? হ্যাঁ, একটু আধটু জানি। যাই হোক, চলুন এবার বলরামের বাড়ি যাই। আমরা কেউ গাড়ির থেকে নামিনি। দুর্গাগতির ইশারায় ড্রাইভার গাড়ি পিছিয়ে আবার রাস্তায় নিয়ে এল। এবার আমরা চললাম গন্তব্যের উদ্দেশ্যে। তারানাথ কিশোরীর দিকে হাত পাততেই ও পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিয়ে দিল। বলরাম ভট্টাচার্যর বাড়ির সামনে পৌঁছে আমরা সবাই হা হয়ে গেলাম। এটা কোনো সাধারণ বাড়ি নয়। নিজের চোখের সামনে এই প্রথমবার কোনো রাজবাড়ির সদৃশ অট্টালিকা দেখলাম। কিশোরী বলল, হারিবাস, এটা তো একটা রাজবাড়ি। বাড়িটা আমাদের ঠাকুরদার হাতে বানানো। এই বাড়িতে কতগুলি প্রজন্ম যে পার হয়েছে তা বলতে পারবো না, তবে এই বাড়িটার পুনঃসংস্করণ ঠাকুরদাই করিয়েছিলেন। আগে এত ঘর ছিল না। কথোপকথনের মধ্যে হঠাৎ তারানাথ বলে উঠল, ছাদের দিকে একবার তাকাও। আমরা চমকে উঠে সবাই ছাদের দিকে তাকালাম। দেখি একটা কালো ছায়া দৌড়ে ছাদের এক প্রান্ত থেকে অন্য দিকে চলে গেল। দুর্গাগতি চোখ বিস্ফারিত করে বলল, ওটা কি? এই বাড়ির উপদ্রবের কারণ। ঠাকুরমশাই, কি কি বুঝছেন আপনি? তারানাথ নিঃশব্দে কয়েক পা এগিয়ে গেল। তারপর বলল, বাড়িতে বাস্তু দোষ লেগেছে। সম্প্রতি কি কেউ মারা গেছে এই বাড়িতে? দুর্গাগতি কাপা কাপা গলায় বলল, কই, আমি তো কোনো রকম খবর পাইনি। কিশোরী গিয়ে তারানাথের পাশে দাঁড়ালো। এমন সময় বাড়ির ভেতরের থেকে টর্চের আলো এসে পড়ল বাইরের প্রাঙ্গণে। উঁচু কণ্ঠে একজন বললেন, কে ওখানে? কিশোরী বরাবর খুব সাহসী এবং চঞ্চল প্রকৃতি। আলো লক্ষ্য করে একটু এগিয়ে গেল সে। বলল, আমরা এসেছি বলরাম বাবুর বিজ্ঞাপন দেখে। ওনার সাথে একটু কথা বলা যায় কি? সময় তখন রাত 2:15। লোকটির চিৎকারে বাড়ির ভেতরে আলো জ্বলে উঠল। ভেতর থেকে আওয়াজ এলো, কি হয়েছে রে নিতাই? আবার দেখতে পেলি নাকি? টর্চ ধরা লোকটি জবাব দিল, না কর্তা, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছেন, একবারটি বাইরে এসে দেখুন। ওর কথায় ভেতর থেকে একজন লোক এসে বাইরে দাঁড়ালেন। পরনে রাতের পোশাক। কিশোরী এগিয়ে গিয়ে বলল, আগে নমস্কার, আমার নাম কিশোরী সেন। আসলে আমরা আপনাদের তরফ থেকে দেওয়া একটা বিজ্ঞপ্তি পড়ে কলকাতা থেকে এসেছি। সেই ব্যাপারে একটু কথা বলা যায় কি? লোকটি সিঁড়ি থেকে নামতে নামতে বলল, সে কি, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। এই নিতাই, ব্যাগগুলো নিয়ে আয়, যা। লোকটির হুকুমে টর্চ ধরা লোকটি দৌড়ে নিচে নেমে এলো। এতক্ষণে দুর্গাগতির দিকে তার চোখ পড়ল। বলল, কর্তা, ছোট কর্তার ছেলেও এসেছে এনাদের সাথে। কে দুর্গাগতি? কই সে কই? এবার উত্তরটা দিল তারানাথ। সে ওই গাড়িতে বসে আছে। আপনার বাড়িতে পা রেখেই উপদ্রবের ছায়া দেখতে পেয়েছি বচ্চাচি বসাই, আর সেটা দেখেই আপনার ভাইবোর এই হাল। বলেন কি, আপনারা তাকে দেখেছেন? কোথায় দেখলেন? তারানাথ চোখের ইশারায় ছাদের দিকে দেখালো। বলরামবাবু ওপরের দিকে না তাকিয়েই উত্তর দিলেন, আপনাদের সাথে আমার অনেক কথা বলার আছে, না বললে আপনারা পুরোটা বুঝবেন না। আমি দুর্গাগতির কাঁধে হাত দিয়ে তাকে দাঁড় করালাম। তারানাথ আর একবার ছাদের দিকে দেখে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। লক্ষ্য করলাম ওর ডান হাতের বুড়ো আঙুল তর্জনীর করগুলোতে ঘোরাফেরা করছে। বুঝলাম এই মুহূর্ত থেকেই কিছু একটা গণনাও শুরু করে ফেলেছে। কিশোরী তারানাথের পাশে গিয়ে নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, বাড়িতে মনে হয় আর কেউ নেই। বাড়িতে এখনো দুজন আছে। একটা হলেন বলরামের স্ত্রী, আর একজন কে সেটা ধরতে পারছি না। হতে পারে তাকেই দেখলাম ছাদে। মানে? মানে সেই জগতের জীব নয়,
দুর্গাগতি কথাটা শুনে আমার দিকে তাকালো। আমি মাথা নেড়ে সবটাই মিথ্যে প্রমাণ করার চেষ্টা করলাম। কি বা করব, বেচারার অবস্থা দেখে আমার সত্যি মায়া হচ্ছিল। একই বয়স্ক মানুষ, তারপর যদি হৃদস্পন্দন হঠাৎ বেড়ে বন্ধ হয়ে যায় তাহলেই হলো। বিশাল বৈঠক ঘরের মেঝেতে গালিচা বিছানো, বড় বড় 6টা কাঠের চেয়ারের ওপর তুলো ভরা মোলায়েমের গদি রাখা। আমরা সবাই চেয়ারে বসলাম। গৃহকর্তা বসলো না, পায়চারি করতে করতে বলতে লাগলো, কাগজে বিজ্ঞাপন দেওয়ার আগে আমি বেশ কয়েকটা ওঝা পুরোহিত এনে ব্যাপারটা নিষ্পত্তি করার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কিছু করতে পারেনি। ব্যাপারটা প্রথম লক্ষ্য করেন আমার গিন্নি। বাড়িতে লোক বলতে আমরা 3 জন আছি, আমি, আমার গিন্নি আর নিতাই। মালি আর রান্নার লোক আছে, ওরা কাজ করে সন্ধ্যেবেলায় যে যার বাড়ি চলে যায়। আমাদের ঠাকুর ঘরটা দোতলায়, তো সে মাসখানেক আগে সন্ধ্যাবাতি দেখিয়ে নিচে নামছিল। এমন সময় দেখলো ঠাকুর ঘরের দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। অন্যমনস্কভাবে চোখ পড়লেও সে আবছা বুঝতে পেরেছিল যে দাঁড়িয়েছিল সে একটা মহিলা। পুনরায় তাকাতেই আর কিচ্ছু নেই। এমনকি সে সাহস করে আবার ঠাকুর ঘরে যায়, সেখানেও কেউ নেই। আমি তখন এই ঘরে বসে আমাদের মালির বেতনের খসড়া করছিলাম। গিন্নি হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে দাঁড়ালো, বলল, ওগো ওগো ওগো, কেউ একটা আছে ওপরে। সন্ধ্যা দেখিয়ে আসার সময় আমি স্পষ্ট দেখেছি। পরে ঘুরে দাঁড়াতেই দেখি সে আর নেই। তুমি তাড়াতাড়ি চলো একবার। আমি প্রথমটাই অবাক না হয়ে বরং কথাটা একটু বিনোদন অনুভব করলাম। হেসে বললাম, আরে বয়সের সাথে সাথে মাথাটাও যাচ্ছে নাকি তোমার? কি আবল তাবল বকছ? স্ত্রী কিন্তু তখন সে একইভাবেই উত্তর দিল, আরে তোমার সাথে কি আমি মজা করছি মনে করছো? একবার গিয়ে দেখো না। শুধুমাত্র আবদার রাখার জন্যই আমি বিরক্ত হয়ে ওপরে গেলাম এবং স্বাভাবিকভাবেই কিছুই দেখতে পেলাম না। তবে আমার বিশ্বাস প্রাপ্তি হলো সেদিন রাত্রে খাবার টেবিলে বসে নিতাইয়ের সাথে কথা বলছি। গিন্নি কোনো কারণে রাতে সেদিন খাবে না বলে ঘরেই শুয়েছিলেন। নিতাই খাবার বেড়ে ওর খাবার নিয়ে বসতে যাবে, মুহূর্তের জন্য মনে হলো রান্নাঘরের দরজার কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কিছু না হলো প্রায় 7 ফুট লম্বা অবয়বটি। পলক ফেলতেই সেই মানুষটি উধাও। আমি তৎক্ষণাৎ টর্চটা নিয়ে বাইরে দেখতে গেলাম, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। নিতাই ব্যাপারটা দেখতে পায়নি। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে দেখে আমি ব্যাপারটাকে এড়িয়ে গেলাম। বললাম, আরে কিচ্ছু না, একটা কুকুর দেখলাম মনে হয়, তুই খা। আমি আজ আর খাবো না, বুঝলি? এই বলে ওপরে চলে এলাম। গিন্নিকে ব্যাপারটা জানালাম না, পাছে সে আরো বিব্রত হয়ে পড়ে। আমি মনের ভুল ভাবতেও পারছি না জিনিসটাকে, কারণ আমি স্পষ্ট দেখেছি একজন স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। পরদিন থেকে শুরু হলো আরো উপদ্রব। সন্ধ্যা নামলেই দোতলায় কাউকে দৌড়াদৌড়ি করতে শোনা যায়। আপনারাও এসে তাকেই দেখেছেন। শুধু তাই নয়, রাত বাড়লে এখন একটা মিহি গলায় গানও ভেসে আসে বাড়ির ওই পেছন দিকটা থেকে। এমন সময় শুনতে পেলাম শব্দটা। কেউ যেন অত্যধিক দুঃখে সুর করে গান গাইছে। এ গান আনন্দের গান নয়, অতি কষ্টে ও যন্ত্রণায় যেভাবে মানুষ গান গায়, একটা ব্যাকুলতা আছে সেই সুরে। ওই তো শুনতে পাচ্ছেন আপনারা? আমরা কান খাড়া করে সেই সুর শুনছি। তারানাথ উঠে দাঁড়িয়ে ওই শব্দের উৎপত্তি স্থল খোঁজার চেষ্টা করছে। ইতিউতি তার চোখ পড়ছে ব্যস্ততার সাথে, কিন্তু সেই সুর এতটাই মিহি যে দিক নির্ণয় করা সম্ভব নয়। তারানাথ ধীরে ধীরে খিড়কির জানালার কাছে এগিয়ে গেল, বলল, এদিকটায় কি আছে? বলরাম বাবু বললেন, ওদিকটায় গুদাম ঘর, বাড়ির অপ্রয়োজনীয় জিনিস সব ওই ঘরেই রাখা থাকে। নিয়ে চলুন ঘরটিতে।
বলে তারানাথ ওর পুটলি দিয়ে একটা নিম ডাল বের করলো। বলরাম বাবু ড্রয়ার থেকে চাবির গোছা বের করে বললেন, আসুন, তবে একটু সাবধানে। ঘরটা অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে। আসলে পুজোর আগে একটু বাড়ির কাজ করব ভেবেছিলাম, তাই আর ওই ঘরটা খোলা হয়নি। ভেবেছিলাম তখনই লোক দিয়ে সব জিনিস বার করিয়ে ঘরটা খালি করব। যাই হোক, আসুন আসুন, এইদিকে আসুন। আমরা সবাই পেছন পেছন গেলাম। ঘর খুলে দিতেই তারানাথ বলল, আমি একা যাব, আপনারা বাইরে দাঁড়ান। আমরা অবাক হয়ে তার দিকে চাইলাম। তারানাথ নিতাইয়ের হাত থেকে টর্চ নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। গানের শব্দটা কিন্তু এখন একটু জোরালো। বাইরের থেকে দেখলাম তারানাথ একটা বিশেষ স্থানে টর্চের আলো জেলে ধরে রেখেছে। কিশোরী বলল, কিছু দেখলেন নাকি ঠাকুরমশাই? তারানাথ ঠোঁটে আঙুল চেপে চুপ করার ইঙ্গিত করল। আমরা নিশ্চিত হলাম কিছু একটা ও পেয়েছে এই ঘরে। খানিকক্ষণ সবাই চুপ। তারানাথ এক পা দুপা করে পেছোতে পেছোতে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর হ্যাচকা টানে দরজাটা দিয়ে বলল, ভট্টাচার্য মশাই আসুন, আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমরা দ্রুত পায়ে তারানাথের পিছু নিলাম। বৈঠকখানা ঘরে ফিরে এসে তারানাথ বলল, ভট্টাচার্য মশাই, আপনার কি শিকারের শখ আছে? বলরাম বাবু বললেন, হ্যাঁ, তা আছে বই কি, কিন্তু কেন বলুন তো? তারানাথ পকেট থেকে একটা পাসিং শো বের করে ধরালো। তারপর বলল, আজ পর্যন্ত কি কি শিকার করেছেন? বলরাম বাবু একটু চুপ করে ভেবে নিলেন। তারপর বললেন, দুটো হরিণ আর ওই বেশ কয়েকটা পাখি। তবে সে প্রায় মাস 6 তো হলোই। কি কি পাখি মেরেছেন তা বলতে পারবেন? উত্তরটা দিল বলরাম বাবুর চাকর নিতাই। কটা বক, ঘুঘু প্রচুর শিকার করেছে। শেষ যেইটা শিকার করেছিল সেটা হলো একটা পেঁচা। তারানাথের চোখ ছোট হয়ে এলো। বলরাম বাবুর দিকে তাকিয়ে বলল, এই বেচাটা কোথায় শিকার করেছিলেন আপনি? মনে আছে কিছু? বলরাম বাবু বললেন, হ্যাঁ, মনে থাকবে না কেন, ওই গোসাইপুরের জঙ্গলে। অনেক বড় একটা কালো পেঁচা ছিল ওটা। তবে আমি সেই পাখিটাকে বাড়িতে নিয়ে আসিনি, ওখানেই ফেলে দিয়ে এসেছিলাম। বলরাম বাবু, ওই বেচাটিকে হত্যা করার কারণে আজকে আপনার বাড়িতে এসব হচ্ছে। গুদাম ঘর থেকে সকাল হলেই সব বের করবেন, আমি প্রমাণ দেখিয়ে দেব, কেমন? স্থির দৃষ্টিতে তারানাথের দিকে চেয়ে রইলাম। বলরাম বাবু হতবাক হয়ে কথা বলতে গিয়েও থেমে গেলেন। নিতাই নিচু গলায় বলল, আমি একটা পেঁচাকে পরশু রাতে ছাদে রেলিংয়ে দেখেছি, তবে সেটা কালো নয়, সাদা। আমার শরীর হালকা হয়ে এলো। আশা করি কিশোরীরও একই অবস্থা। আমি তারানাথের মুখের দিকে তাকাতেই সে বলল, চলো চলো, আমরা একটু বিশ্রাম নিই। সারা রাত ট্রেন যাত্রায় শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। আর ভট্টাচার্য মশাই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করছি আপনাকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারবো। এই আতঙ্কের প্রশ্নবাণের মধ্যেও তারানাথের এই কথাটি প্রশান্তির ঠান্ডা ঢেউ দিয়ে গেল মনে। বলরাম বাবু কিন্তু নির্বিকার হয়েই বসে রইলেন। নিতাই আমাদের নিয়ে গিয়ে একতলার সিঁড়ির নিচের ঘরটি খুলে দিল। ঘরে ঢুকে কিশোরী বলল, ঠাকুরমশাই, কি করে টের পেলেন আপনি ব্যাপারটা? বসো বসো, বলছি, সব বলছি। আমরা জুতো জোড়া খুলে বিছানায় উঠে বসতে তারানাথ বলতে শুরু করলো, এ বাড়ির গুদাম ঘরে সে আছে, যাকে আমরা এবং বাড়ির সবাই কিছু মুহূর্তের জন্য দেখেছি। ভূত জামর সাধনায় সিদ্ধি লাভ করার পর গুরু বলেছিলেন, আত্মার উপস্থিতি চাক্ষুষ দেখতে পাবো আমি। ফলে কোনো প্রকার অদৃশ্য শক্তি আড়াল থেকে আমার ক্ষতি করতে পারবে না। তবে ওই জগতের প্রাণীরা সাধারণত দেখতে ভয়ঙ্কর হলেও মানুষের চোখে বেশিক্ষণ দৃষ্টি আটকে রাখতে পারে না। মানুষকে তারা ভয় পায়, কিন্তু তার সাথে এটাও বলেছিলেন, যে আত্মা বা পরলোক থেকে আগত জীব মানুষের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারবে, সে চাইলেও যে কাউকে ছিঁড়ে ফেলতে পারে। তবে সব সময় এই কাজ ওরা করে না, ওরা অপেক্ষা করে বিশেষ তিথির বিশেষ ক্ষণে। আমি প্রশ্ন করলাম, এখানে আপনি এমন কিছুই কি দেখলেন ঠাকুরমশাই? তারানাথের জবাবে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়। দৃঢ় কণ্ঠে বলল,
এই বাড়ির গুদাম ঘরে একজন মহিলা একটা বৃদ্ধ বেচাকে কোলে নিয়ে বসে কাঁদছে আর গান গাইছে। টর্চের আলো ফেলতেই সে আমার দিকে তাকালো, কিন্তু তার গান বন্ধ হলো না। আমি বীজ মন্ত্র পাঠ করে ঘর বন্ধ করে এসেছি। সেই মুহূর্তে আর কোনো উপদ্রব ঘটাতে পারবে না। কথা শেষ হতে না হতেই দরজায় জোরে জোরে আঘাত করার শব্দ কানে এলো। তারানাথ বলল, ওই তার দরজা ধাক্কানো শুরু হলো, চলো দেখি একবার। আমরা ছুটে গুদাম ঘরটার সামনে এলাম। দেখি বলরাম বাবু, দুর্গাগতি আর নিতাই আমাদের আগেই সেখানে চলে এসেছে। ওদের চোখ ভয়ে বিস্ফারিত। আর হবে নাই বা কেন, এই ঘটনা আজ একেবারেই নতুন। তারানাথ আঙুলের সাহায্যে সবাইকে চুপ করতে বলে নিজে দরজার সামনে গেল। ভারী গলায় বলল, কে তুই? কোনো উত্তর নেই। এবার দরজায় একটা আঘাত করে তারানাথ বলল, কে কে তুই? এবার উত্তর এলো, পিঙ্গলা, আমি পিঙ্গলা। বলরামকে আমি ছাড়বো না, খোল দরজা। কেন? ও তোর কি ক্ষতি করেছে? ও আমার জ্যোতিকে মেরে ফেলেছে। আমি কত খুঁজলাম ওকে, পেলাম না। শেষে তারানাথ বলরাম বাবুর হাত টেনে বৈঠকখানায় নিয়ে এলো। আমরা সবাই চকিতের মতো তার পেছন পেছন ঘরে ঢুকলাম। প্রশ্ন করল, আপনি বাংলা শাস্ত্রের দেবদেবী সম্পর্কে জ্ঞান রাখেন না? জানেন না পেঁচা এক দেবীর বাহন? আমরা চমকে উঠলাম। বলরাম মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠাকুর, ওই তো মা লক্ষ্মীর বাহন পেঁচা। তাহলে এত বড় একটা পেঁচা দেখে তাকে প্রণাম না করে হত্যা করতে গেলেন কেন? পিঙ্গলা নামের অর্থ কি জানেন? বলরাম মাথা নাড়ল। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম। দুর্গাগতি বলল, ঠাকুর মশাই, কাকাকে বাঁচান দয়া করে। আপনি ছাড়া এই কাজ সম্ভব নয়। কেউ আসল কারণটা ধরতেই পারেনি। আচ্ছা ভট্টাচার্য মশাই, সত্যি করে বলুন তো, আপনি দ্বিতীয়বারের জন্য কবে এই ছায়ামূর্তি দেখেছিলেন? দেখুন, যা বলবেন তার ওপরেই আপনার ত্রাণ পর্যায়ে নির্ভর করবে। বলরাম একটু ইতস্তত করলেন। তার চেহারায় এবার স্পষ্ট মৃত্যু ভয়ে মাথা চারা দিচ্ছে। কাপা গলায় বললেন, আমি দ্বিতীয়বার যাকে দেখেছি সেই কিনা বলতে পারবো না, তবে তার বক্তব্য একই ছিল। সেদিন হুকো নিয়ে বারান্দায় বসে কি করা যায় ভাবছি, এমন সময় একটা বুড়ি উঠোনে এলো। আমি নিতাইকে বললাম ভিক্ষা দিয়ে দিতে। বুড়ি পুডলিতে ভিক্ষা নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি ব্যাপার, কি চাই? আরও লাগবে নাকি ভিক্ষা? বুড়ি আমায় অবাক করে বলল, বটের ছায়ার ফাঁকে তোর মরণ লোচন থাকে, আত্মা আছে জিয়ে তার পিণ্ড দিয়ায় গিয়ে। আমি বিরক্ত হয়ে নিতাইকে দিয়ে বুড়িকে বের করে দিই। লক্ষ্য করলাম বুড়ি কিছু একটা বলতে বলতে যাচ্ছে আর আমার দিকে বারবার ঘুরে দেখছে। নিতাই আসলে ওকে জিজ্ঞেস করলাম, কি বলছিল রে পাগলটা? কর্তাও বলছে তোর কর্তা আর বাঁচবে না, ওকে নিয়ে যাই বাড়ি থেকে। ঠাকুর মশাই, এই কথা শোনার পর আমি সত্যি একটু ভয় পেয়ে যাই। আপনি সব দেখছেন যখন, কেন কোনো প্রতিকার করছেন না বলুন তো? করুন না, যা করার পুজো আচরা যা করার করুন, শুধু আমায় এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর মশাই। আমার সব ছড়ানো ছিটানো ঠাকুর মশাই, আমি এভাবে চলে গেলে চলবে না। তারানাথ বলল, বাড়িতে যখন অলক্ষ্মী প্রবেশ করেছে তখন আপনার কুল ধ্বংস নিশ্চিত। তবে আমি যতটুকু পারবো চেষ্টা করব। এখনই একবার গোসাইপুরের জঙ্গলে নিয়ে চলুন আমায়। দিনের আলো ফুটছে তখন। বলরাম তৎক্ষণাৎ ওর গাড়িশালা থেকে একটা গাড়ি বের করে আনার আদেশ দিলেন লক্ষণকে। তারপর ওর পুটলি থেকে একটা লাল চেলি বের করে গুদাম ঘরের দরজায় বেঁধে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাবে না তো তোমরা? আমরা ততক্ষণে প্রিয় বন্ধুর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ ও গর্বিত বোধ করছি। হাত জোর করে উত্তর দিলাম, ঠাকুরমশাই, আপনার কৃপায় ভয়কে জয় করার শক্তি এতদিনে আমাদের মনে সঞ্চার হয়েছে।
তারানাথ ঈষৎ হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। আমরা সবাই গিয়ে গাড়িতে উঠলাম। একটা গাড়িতে উঠলাম আমি, কিশোরী আর দুর্গাগতী। অন্য গাড়িতে তারানাথ, বলরামবাবু এবং নিতাই। দুর্গাগতী গাড়ি স্টার্ট করে বলল, আমি জানতাম বড় সড়ো কোনো গন্ডগোল এই বাড়িতে হয়েছে। আচ্ছা, আপনাদের এই বৃদ্ধ বন্ধু কি অন্তর্যামী? কিশোরী হেসে উত্তর দিল, কলকাতায় ফিরে দেখা করবেন, সব বুঝিয়ে দেবো। আমাদের গাড়ি প্রায় 16 মাইল রাস্তা পেরিয়ে একটা ঘন জঙ্গলে প্রবেশ করলো। প্রশ্ন করলাম, আচ্ছা এই জঙ্গলে বাঘ টাক আছে নাকি? বাঘ হয়তো নেই, তবে আয়না, বুনো, গন্ডা জাতীয় হিংস্র প্রাণী অনেক আছে। একটু চোখ কান খোলা রাখবেন কিন্তু। আমি আর কিশোরী দৃষ্টি বিনিময় করলাম। মনে অলৌকিক, ভৌতিক এবং রোমাঞ্চকর পরিবেশের সম্মিলিত বাতাস বারংবার শিহরণ তুলতে শুরু করলো। জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের আগের গাড়িটি দাঁড়িয়ে গেল। আমরাও তার পেছনে এসে দাঁড়ালাম। দরজা খুলে ওদেরকে বেরোতে দেখে আমরা গাড়ি থেকে বেরিয়ে সেই দিকে এগিয়ে গেলাম। তারানাথ বলরামবাবুকে বলল, বুড়িটা কি বলে গেছিল মনে আছে আপনার? কিশোরী উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, বলছি। ওই বটের ছায়ার ফাঁকে তোর মরণ লোচন থাকে, আত্মা আছে জিয়ে, তোর পিণ্ডি দিয়ায় গিয়ে। অসাধারণ কিশোরী, অসাধারণ। এবার বলুন ভট্টাচার্য মশাই, এই জঙ্গলে এমন কোনো বট গাছ আছে কি যার গায়ে লোচন অর্থাৎ চোখের মতো কোনো বড় চিহ্ন বা গর্ত আছে? বলরাম কপালে হাত দিয়ে ডলতে থাকলো। নিতাই হঠাৎ বলে উঠল, ঠাকুর, আমি মনে হয় চিনি। কর্তার সাথে আমি তো আসি, ওইগুলো আমি খুব বেশি লক্ষ্য করি। আসুন এদিকে, দেখুন তো এইটা নাকি। আমরা সবাই নিতাইকে লক্ষ্য করে এগোতে থাকলাম। গাড়িতে বসে এই জঙ্গলের ঘরত্ব তেমন আঁচ পাইনি, তবে এখন বুঝতে পারছি এখান থেকে দৌড়ে পালাতে গেলে একজন অপরিচিত মানুষের যথেষ্ট বেগ পেতে হবে। একটা গাছের থেকে দুহাত পর পর আর একটা স্থূল বনস্পতি। আমরা একে অপরের পা লক্ষ্য করে এগোতে থাকলাম। কিছুটা গিয়েই নিতাই হঠাৎ চিৎকার করে উঠল, কর্তা, ওইটা কি? আমরা সবাই একটু দ্রুত পায়ে সেই দিকে এগিয়ে গেলাম। যা দেখতে পেলাম তাতে আমাদের দৃঢ় সংকল্পিত হৃৎপিণ্ড একবার হলেও জোরে ঝাঁকুনি খেল। দেখলাম একটা অর্ধগলিত মৃতদেহ উপুর হয়ে মাটিতে পড়ে আছে। তার মাথার সাথে শরীরের একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি হয়েছে। তারানাথ বলল, এই মৃতদেহ বিঙ্গলার। আগে ঘটনাস্থলে পৌঁছাই, তারপর এদিকের কাজ করছি। বলে তারানাথ পাশ কাটিয়ে এগিয়ে গেল নিতাইয়ের হাত টেনে নিয়ে। আমরা নাকে রুমাল চেপে তারানাথকে অনুসরণ করলাম। কি বিভৎস সেই দৃশ্য তা ভাষায় প্রকাশ করা সম্ভবপর নয়। তবে এই ঘটনার মূল বিভৎসতা যে তখনও বাকি তা বেশ বুঝতে পারলাম। মৃতদেহ পেরিয়ে 10 পা এগোতেই একটা প্রকাণ্ড বটগাছ চোখে পড়ল এবং তার পাশে একটা ছোট্ট জলাশয়। তারানাথ ও নিতাই সেখানে দাঁড়িয়ে পড়েছে দেখে বুঝলাম এই সেই কাঙ্ক্ষিত জায়গা। পৌঁছে দেখি সত্যি গাছটির গোড়ায় একটা মানুষের চোখের আকারের গর্ত সৃষ্টি হয়েছে। উদীয়মান সূর্যের লালচে আলোর আভা ওই নেত্র কোঠরে প্রবেশ করে কেমন একটা অলৌকিক প্রতিমূর্তির আকার নিয়েছে। জলাশয়ে ফুটে আছে অসংখ্য গোলাপি পদ্ম। তারানাথ বলল, কিশোরী, আমায় একটু সাহায্য করো তো। কিশোরী এগিয়ে গেল। বলুন কি করতে হবে? আমার পুটুলিটা ধরে আমার পাশে দাঁড়াও। বাকিরা আমি যেই গণ্ডি করে দেব তার মধ্যে থাকবে, কেমন? কোনো কারণে সেই গণ্ডি থেকে বাইরে বেরোবে না, ঠিক আছে? বলে তারানাথ পুটলি থেকে একটা কুশি বের করে বিড়বিড় করতে করতে একটা গোল বৃত্ত আঁকল। তার চোখের ইশারায় আমরা সেই বৃত্তের মধ্যে গিয়ে দাঁড়ালাম। তারানাথ ফিরে গিয়ে একটা লাল কাপড় পেতে বসে পড়ল। কিশোরী পাশে পুটলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারানাথ ওই কুশি দিয়ে মাটির ওপর একটা চৌকো ছক বানালো। কিশোরীকে বলল, আমার প্রতি চোখের ইঙ্গিতে তুমি গঙ্গা পাত্র থেকে অল্প অল্প করে জল ঢেলে দেবে এই ছকের কেন্দ্রে। আমি কর বন্ধনী ছাড়তে পারবো না, নইলে আমি করে নিতাম। দেখো, পাত্রটা ওই পুটুলিতে আছে। কিশোরী পুটুলির ভেতর থেকে একটা ছোট্ট কাচের শিশি বের করলো। তারানাথের এই পুটুলিতে আবশ্যিক কিছু সরঞ্জাম প্রস্তুত থাকে শুনেছি।
আজ নিজের চোখে দেখলাম। তারানাথ চোখ বুজে শুরু করলো মন্ত্রপাঠ। ঐং বৃত্তং ইন্দ্রজালং ভোগ্রদিমোগাং উগ্রতং প্রীতং উগ্র তাণ্ডবং জড়াসুরায়ং হিংছট মিদং ভূতনং কাল্লাদুষ্যং চিত্রকটকলঙ্কৈ স্তম্ভ হয় বদ্ধৈ স্তরেও কিংফট স্বাহা ওই চিং অলক্ষিং। মন্ত্রপাঠ চলতে থাকলো, আর তার সাথে সাথে খানিক তফাতে তফাতে তারানাথের ইশারায় কিশোরী ওই ছকের মধ্যে গঙ্গার জল ঢেলে দিতে শুরু করলো। এভাবে কিছুক্ষণ চলার পর লক্ষ্য করলাম বট গাছের ওপর থেকে একটা তুমুল হাওয়া বয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু এই হাওয়া শুধু এই গাছটিকেই নাড়িয়েছে। এবার চোখ পড়ল গাছের সব থেকে উঁচু ডালটায়। নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, এটা কি কর্তা? বলরাম আমার হাত চেপে ধরে একটু ঘেঁষে এলো এদিকে। দেখলাম গাছটির একদম উঁচু ডালটায় সেই মৃত অর্ধগলিত দেহটি কোনো অবলম্বন ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টির লেলিহান অগ্নিশিখা তার বীভৎস ঝুলে পড়া মুখটিকে আরো জীবন্ত বিভীষিকার রূপ দিয়েছে। কিশোরী পুটলি হাতে নিয়ে ওপরের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তারানাথ তার একাগ্রিত মন্ত্রপাঠ থামায়নি এক মুহূর্তের জন্য। গলিত নারী মূর্তিটি এবার ধীরে ধীরে নিচে নামতে লাগলো বটগাছের একটা মোটা ঝুড়ি বাইতে বাইতে। ভূপৃষ্ঠ থেকে যখন সে দেহমাত্র ফুট দশেক উপরে, তখন তার দৃষ্টি নির্দেশ বুঝতে পারলাম। তার নজর যেন বলরাম বাবু ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছে না। তারানাথ কিশোরীর দিকে ইশারা করে ওকে ওই বৃত্তের মধ্যে চলে আসতে বলল। কিশোরী যেন এর জন্যই অপেক্ষা করছিল। ইশারা পাওয়া মাত্রই এক ছুটে সে আমার পাশে এসে দাঁড়ালো। পিঙ্গলা এক লাফে বটগাছের ঝুড়ি ছেড়ে মাটিতে পড়ল। তার দৃষ্টি এখনো স্থির। মাটিতে পড়া মাত্রই তার শরীর মুচড়ে গেল ঠিকই, কিন্তু তার মাথা সে শারীরিক বিকৃতিতে একটুও ঘুরল না। প্রতিহিংসার আগুন তার শারীরিক পরিভাষায় একদম স্পষ্ট। সে বুকের ভরে মুহূর্তেই উঠে দাঁড়ালো। তারানাথের দিকে তাকিয়ে বোধহয় একটা তাচ্ছিল্যের হাসি হাসল। এক পা দুপা করে বৃত্তটি লক্ষ্য করে সে এগিয়ে আসছে। তার দুর্গন্ধ মিশ্রিত হিংস্র নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বেশ দূর থেকেই। এমন সময় লক্ষ্য করলাম ওই নেত্র সদৃশ কুটুরি থেকে একটা ক্ষত বিক্ষত কালো দুর্বল প্যাঁচা বেরিয়ে এলো। তারানাথ তাকে লক্ষ্য করে ডান হাতে তালুতে অল্প গঙ্গাবাড়ি নিয়ে তা মন্ত্রপুত করে নিক্ষেপ করতেই সে কর্কশ কণ্ঠে আর্তনাদ করে উঠল একবার। এই কণ্ঠ যন্ত্রণা, এই কণ্ঠ জীবন ভিক্ষা। তৎক্ষণাৎ পিঙ্গলা সেই দিকে তাকালো। সেই পিশাচিও বিভীষিকা মোলায়েম দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারানাথ বলল, ভট্টাচার্য মশাই, এদিকে আসুন। বলরামবাবু ধীরে ধীরে তারানাথের পাশে গিয়ে দাঁড়াতে সেও উঠে বলরামবাবুর হাত ধরে বটগাছটির দিকে এগিয়ে নিয়ে গেল। এদিকে পিঙ্গলা তখন সেই পুরনো মিনমিনে কণ্ঠে বেদনাদায়ক সুরটি গুনগুন করতে শুরু করেছে। তারানাথ ও বলরামবাবু যত এগোচ্ছে ততটাই ওর দুহাত উঠছে কাউকে বুকে টেনে নেওয়ার জন্য। তারানাথ ওই মরণাপন্ন প্যাঁচাটির সামনে গিয়ে বলল, ভট্টাচার্য মশাই, পেঁচাটিকে দু হাতে তুলে নিন। বলরামবাবু খানিক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে তারপর কাঁপা কাঁপা হাতে প্যাঁচাটিকে তুলে নিল। তারানাথ বলল, এবার যান, এই পেঁচাটিকে ওর হাতে দিয়ে দিন। তারানাথের নির্দেশে বলরামবাবু একটা সুফল পরিণতি দেখতে পারছিলেন। বলা মাত্রই প্যাঁচাটিকে হাতে নিয়ে পিঙ্গলার দিকে এগোতে শুরু করলেন উনি। সেই জীবন্ত বিভীষিকা সম দেহটি শরীরকে ছেড়ে দিয়েই আচমকা হাঁটুর ওপর বসে পড়ল। তার মুখে একটা তৃপ্তির হাসি সহ চোখের কোণ থেকে বেরিয়ে এলো লালচে জলের বিন্দু। এবার বলরামবাবু তার আরো কাছে চলে এলেন। ধীরে ধীরে প্যাঁচাটিকে নামিয়ে দিলেন তার পোশাকের দু হাতের ওপরে। সাথে সাথে বিভৎস পৈশাচিক কান্নায় ফেটে পড়ল চারিদিক।
সে কান্নায় ভীতি নেই, আছে শুধু বহু পুরনো ভালোবাসাকে ফিরে পাওয়ার অমোঘ প্রশান্তি। তারপর আকাশ বাতাস মুখরিত করে একটা হলদে আলোক রেখায় মুহূর্তের মধ্যে আমাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার জোগাড়। আমি কিশোরীর হাতটা খামচে চেপে ধরলাম। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এটাই হয়তো আমার সজীবতার শেষ অস্তিত্ব। তারপর সব শান্ত। চোখ বুঝেই বুঝতে পেলাম সে কান্না, সে যন্ত্রণার আর্তনাদ আর কিছুই নেই আশেপাশে। চোখ খুলে দেখলাম তারানাথ আমাদের সামনে এসে হাসি মুখে দাঁড়িয়ে আছে। জানি না ধর্মের প্রতি স্পৃহা না মানুষটির প্রতি অপরিসীম ভক্তিতে আমাদের হাত দুটি আপনা আপনি ললাট স্পর্শ করল। তারানাথ বলল, আরে ওসব পরে হবে, চলো চলো, এখনো অনেক কাজ বাকি। আমরা ভক্তিপূর্ণ নেত্রে তার পদাঙ্ক অনুসরণ করলাম। পিঙ্গলার পচে যাওয়া মৃতদেহটার সামনে এসে তারানাথ বলল, এই দেহটিকে অগ্নিদগ্ধ করার ব্যবস্থা করো, সবাই হাত লাগাও। আমরা হাতে হাতে জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে তার কঙ্কাল সার মৃতদেহটির ওপরে জড়ো করলাম। লক্ষণ গাড়ি থেকে একটু পেট্রোল এনে সেই কাষ্ঠস্তূপে আগুন লাগিয়ে দিল। বাড়ি ফিরে এসেই তারানাথ সবাইকে বৈঠকখানায় বসতে বলল। আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে তার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলাম। একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলতে শুরু করলো, পিঙ্গলা হলো একটি লাঞ্ছিত অধিবাসী মেয়ে। যেসব মেয়েদের অলক্ষী অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ও তাদের মধ্যে একজন। আসলে অপবাদ নয়, এরা সত্যিই অলক্ষী হয়। এই কারণেই এই মেয়েগুলির আশেপাশে সব সময় একটা পেঁচা ঘোরাফেরা করে। আর এই জ্যোতি হলো পিঙ্গলার পোষ্য পেঁচা। ভট্টাচার্য মশাই যে পেঁচাটিকে গুলিবিদ্ধ করেছিলেন তা হলো অলক্ষী পেঁচা। সাধারণত এত বড় কালো পেঁচা সবসময় চোখে পড়ে না। হত্যার পর পিঙ্গলা পেঁচাটিকে পাগলের মতো খোঁজে এবং ওই গাছের কোটরের সামনেই দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। তারপর হয়তো দুঃখ, মায়া, তৃষ্ণায় মর্মাহত হয়ে সে মারা যায় গাছটির পরবর্তী অঞ্চলে। যদিও পেঁচাটিকে যে মারা হয়েছে সেটা টের পেয়েছে তার মৃত্যুর পর, কারণ পিঙ্গলা অলক্ষী হলেও সে একজন মানুষ। তাই মানুষ হতে বড়লোকগত জীবজন্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু সেদিন যখন আপনার গোদাম ঘরে তাকে দেখলাম পেঁচাটিকে জড়িয়ে ধরে গান গাইতে, তখন তার সে দৃষ্টিতে অলক্ষীর লক্ষণটুকু আমার চোখ এড়িয়ে যেতে পারেনি। তবে আমি নিশ্চিত হলাম তার নাম শুনে, কারণ অলক্ষীর অপর নাম পিঙ্গলা। তারানাথের উপহার স্বরূপ বেশ খানিকটা টাকা এবং বলরামবাবুর একটি মস্ত বাগান বাড়ি পেল। ফেরার সময় তারানাথ বলল, টাকাগুলো নিতে পারলো এই বাড়িটা কোনোদিনও আমার বলে দাবি করব না। কিশোরী প্রশ্ন করল, কেন? তারানাথ ধরা গলায় বলল, আমি তো বলেই দিলাম, অলক্ষী একবার প্রবেশ করলে কুলো ধ্বংস না করে ছাড়বে না। তাই গৃহস্বামীকে যদি উদ্ধার করতে না বললাম তাহলে এত বড় উপহার নেওয়াটা কি শোভা পায়? এর উত্তরটা পেলাম ঠিক 3 মাস বাদে। তারানাথের বৈঠকখানায় গিয়ে বসেছি, এমন সময় তারানাথ ওর আলমারি দিয়ে একটা খাম বের করে কিশোরীর হাতে দিল। বলল, পড়ো। কিশোরী যা পড়ল তার বর্ণনা এই। শ্রী শ্রী তারানাথ চক্রবর্তী মহাশয়, আপনাদের সমবেত প্রস্থানের পর মাস 3 সব ঠিকই ছিল। আমিও আর কলকাতায় ফিরিনি, কাকার সাথে এখানেই ব্যবসা বাণিজ্য করছিলাম। তারপর একদিন কাকা আমায় ডেকে বলল, দুর্গা, দুর্গা রে, আমার না হঠাৎ খুব বুকে ব্যথা করছে রে। দুর্গা, খুব খুব ব্যথা করছে রে। আমি যথাযথ চিকিৎসাদির ব্যবস্থা করি, কিন্তু তবুও কাকার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। পরিস্থিতি বাড়াবাড়ির দিকে যাচ্ছে দেখে আমি তাকে ছাতিমতলা হাসপাতালে ভর্তি করি। এই 20 দিন হলো কাকা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে মৃত্যুকালীন সময়ে উনি কোনো কিছুতে
আকস্মিক ভয় বা উত্তেজিত হয়ে পড়েছিলেন। যাই হোক, ব্যাপারটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না আমার। আপনার কাছে বিনীত নিবেদন, পারলে আর একটাবার আপনারা তিনজন এখানে এসে বিষয়টা বিচার করুন। ইতি আপনার গুণমুগ্ধ ভক্ত দুর্গাগতি ভট্টাচার্য।